আবার স্বাগত 21 বিজনেস, সঙ্গে আছি আব্দুর রহমান রনম। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সকল খবরাখবর। দর্শক, আমরা জানি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষ, পরবর্তী অবস্থা একটু আমরা জানবো। সেজন্য পুঁজিবাজার নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন CWT অ্যাসেট ম্যানেজমেন্টের CEO তারেক ইব্রাহিম। জনাব তারেক ইব্রাহিম, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। তারেক ইব্রাহিম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক, তারেক ইব্রাহিমের সাথে আমরা যদি আবার সংযুক্ত হতে পারি, আমরা আমাদের আলোচনা শুরু করব। সেই ফাঁকে একটু জানিয়ে রাখি, আজকে কিন্তু মোটামুটি গতকালকের মতোই লেনদেন ছিল, 900 কোটি টাকা আশেপাশে লেনদেন হয়েছে। সেই সাথে গত কার্যদিবসে একটা নেগেটিভ ট্রেন্ড ছিল, সেখান থেকে আমরা কিন্তু আজকে একটা পজিটিভ ট্রেন্ড দেখেছি। আজকেও কিন্তু সূচকের বেশ খানিকটাই ওঠানামা ছিল। অনেকে এটাকে স্বাভাবিক মূল্য সংশোধন হিসেবে দেখছেন, অনেকে মনে করছেন যে মার্জিন রুলটা আসার কথা, সেটির জন্য আসলে বাজার কিছুটা আসলে প্যানিক, কি আসে না আসে সেটি নিয়ে আসলে একটা ওঠানামা দেখতে পাচ্ছি, এবং এর প্রভাবটা আমরা কিন্তু আজকে ইন্স্যুরেন্স সেক্টরে দেখতে পেয়েছি। দিনের শুরুতে একটা ভালো পজিটিভ ট্রেন্ড ছিল ইন্স্যুরেন্স সেক্টরে, পরবর্তীতে কিন্তু সেল প্রেশার দেখা গিয়েছে। অনেকে মনে করছেন যে মধ্যপ্রাচ্য ইস্যুর কারণেও একটা প্রভাব রয়েছে আমাদের ইন্ডেক্সে, আমাদের পুঁজিবাজারে। বাট যেটি বলছেন অনেকে, যে স্বাভাবিক একটা মূল্য সংশোধন দেখা যাচ্ছে, টানা একটা পজিটিভ ট্রেন্ডের পরে স্বাভাবিক মূল্য সংশোধন হবে, সেটি আসলে সবাই প্রত্যাশা করেন। জনাব তারেক ইব্রাহিম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আপনি আমরা যেটা বলছিলাম, আমরা আজকে দেখলাম যে ইন্ডেক্স পজিটিভ ছিল। তো গতকালকে একটা নেগেটিভ ট্রেন্ড ছিল, অনেকের মধ্যে একটা প্যানিক কাজ করছিল। অনেকে বলছিলেন যে মধ্যপ্রাচ্য ইস্যুর কারণে একটু প্যানিক, অথবা স্বাভাবিক মূল্য সংশোধনের কথা আমরা বলছি। আবার মার্জিন রুলের যে ব্যাপারটা, সেটাও কিন্তু ঘুরে ফিরে আসছে। তো সার্বিকভাবে বাজারকে আপনি কিভাবে দেখছেন? মার্জিন রুল নিয়ে আমরা যে আলোচনা করছি, সেটিকে আপনি কিভাবে দেখছেন? কেমন মার্জিন রুল আসা উচিত একটু জানতে চাই। মার্জিন রুল নিয়ে যদি প্রথমে বলি, মার্জিন রুল নিয়ে তো আসলে অনেক ধরনের ডিসকাশন চলছে। এন্ড রেগুলেটরি একটা প্রাইমারি খসড়া একটা প্রস্তাব দেওয়া হয়েছে, ওই প্রস্তাবটা নিয়ে অনেক ব্যাক এন্ড ফোর্থ, স্টেক হোল্ডাররা বিভিন্ন ধরনের মতামত দিয়েছেন। তো আমার মনে হয় যে ওভারঅল যে প্রিন্সিপালি যে মার্জিন রুলের ব্যাপারটা স্টেক হোল্ডারদের হাতেই ছেড়ে দেওয়া উচিত, এটা আমি মনে করি রাইট। ওভারঅল এটা ঠিক। তবে এটাও ঠিক যে আমাদের দেশে পুঁজিবাজারে মার্জিন রুলের একটা অংশ আসলে অনেক ব্রোকার বা মার্চেন্ট ব্যাংক এই মার্জিন রুলটাকে ঠিকভাবে ম্যানেজ করতে পারে না, মার্জিন লোনটাকে, এবং প্রচুর পরিমাণে নেগেটিভ ইকুইটি ক্রিয়েট হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে রেগুলেটরি সাইড থেকে যেটা কনসিডার করা যেতে পারে, হয়তো বা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সকল ব্রোকারেজ তাদের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি মেনটেন করতে পারছে, যে সকল ব্রোকারেজ প্রফেশনিং ঠিক মতো করতে পারছে, তাদের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন না থাকাই ভালো, কারণ তারা প্রুডেন্টলি মার্জিন লোন ম্যানেজ করছে। যারা মার্জিন লোন ম্যানেজ করতে অনেক সময় বিশাল ঘাটতিতে পড়েছে, তাদের হয়তো রেগুলেটরি গাইডলাইনটা ফলো করা দরকার। তো আমার মনে হয় যে ওভারঅল ইন দ্য লং রান, যখন তাদের ঘাটতিটা পূরণ হয়ে যাবে, তখন মার্জিন লোনের গাইডলাইনটা যেটা আছে সেটা তাদের হাতে ছেড়ে দেওয়াটাই আমি মনে করি যে বেশ ভালো একটা ডিসিশন হবে। কারণ রেগুলেটরের কাজ, ডে টু ডে অ্যাক্টিভিটিজ আসলে মার্জিন লোন এর গাইডলাইন ম্যানেজ করা নয়। আচ্ছা আচ্ছা, মানে বাজের হাতে ছেড়ে দিলে ভালো হয় মার্জিন রুলটাকে, আপনি এটাই বলতে চাচ্ছেন? আচ্ছা আচ্ছা। আর অনেকে এরকমও বলে যে মার্জিন রুলটা আসলে মানে মার্জিনের কারণে বাজারে ক্ষতিগ্রস্ত হয়, এর আগে আমরা দেখেছি, 2010-এও কিন্তু আমরা দেখেছি। তো সেক্ষেত্রে এটি আসলে সবার জন্য হওয়া উচিত না, এরকমও বলে থাকে। এবার যেটি আমরা দেখলাম, সেখানে 3 লাখ টাকা বিনিয়োগ থাকলে মার্জিন পাবে। তো এটিকে কি আর একটু বাড়ানো উচিত কি না, কিভাবে দেখেন বিষয়টিকে? এইটা কিন্তু ইটস এ ডেলিকেট ব্যালেন্স। আসলে ডেলিকেট ব্যালেন্সটা এই কারণে বলছি যে ক্ষুদ্র বিনিয়োগকারী, আমাদের বিনিয়োগের বাজারে কিন্তু টার্নওভারের 80 থেকে 90% আসলে রিটেল ক্ষুদ্র বিনিয়োগকারীরা করছেন বর্তমানে। তো সেই ক্ষেত্রে তারা যদি মার্জিন লোনটাকে অ্যাক্সেসিবিলিটিটাকে রিজিড করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে তাদের মনে হতে পারে যে তাদের একটা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন থেকে বাদ দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা যেমন ট্রুথ। আবার মার্জিন লোন কিন্তু আসলে এটা বলে যে দুই দিকে ধারালা করাতের মতোই, অর্থাৎ
আপনার বেনিফিটটা যেরকম, রিস্কটাও কিন্তু অ্যাম্পলিফাইড হয়ে যায়। ডাবল পুঁজিবাজার রিস্ক হয়ে অলরেডি যায় আসলে। একটা রিস্কি মার্কেট, এবং জি। এটার জন্য কিন্তু 2010 এবং অনওয়ার্ডস অনেকের পুঁজি হারাতে হয়েছে। হুম হুম তো আমি মনে করি যে কিছু কিছু ক্ষেত্রে রেগুলেটরের ভূমিকা হতে পারে যে গার্ডিয়ানের মতো, হুম হুম যে সেক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের বোঝাতে হবে যে আসলে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্টস না থাকলে বা একটা সার্টেন অ্যামাউন্ট অফ রিস্ক অ্যাপেটাইট যদি না থাকে, তাহলে তাদেরকে মার্জিন লোন থেকে দূরে থাকাই ভালো। সেক্ষেত্রে আসলে ভূমিকাটা থাকা উচিত ইন্ডিভিজুয়াল ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংকের। আচ্ছা। আনফরচুনেটলি আমাদের প্রাইভেট সেক্টর ইনস্টিটিউশন গুলো সেক্ষেত্রে হয়তো সব ক্ষেত্রে ভূমিকা রাখতে পারছে না। সেই ক্ষেত্রে সেজন্যই হয়তো আমরা রেগুলেটরদের কাছ থেকে এই নিয়মগুলো এক্সপেক্ট করছি। আসলে কিন্তু বাইরের কান্ট্রি গুলোতে যদি আমরা দেখি, সেখানে কিন্তু আসলে রেগুলেটর এই নীতিমালা প্রণয়ন করে না। আচ্ছা। ইন্ডিভিজুয়াল যে কোম্পানি থাকে, যে মার্জিন লোন্ডার থাকে, তার নিজস্ব একটা স্ক্রিনিং ক্রাইটেরিয়া থাকে, তার একটা আচ্ছা। স্ট্রং গাইডেন্স থাকে এবং গাইডলাইন থাকে। সেই গাইডলাইন অনুযায়ী সে ডিসাইড করে কাকে লোন দিবে, কতটুকু আচ্ছা। লোন দিবে এবং কোন কোম্পানিতে লোন দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, মানে যারা অলরেডি ভালো করছে পুঁজিবাজারে, তার যে ক্লায়েন্টগুলো ভালো করছে অলরেডি, ট্র্যাক রেকর্ড ভালো, তাদেরকে তো মার্জিন লোন দেওয়া যেতেই পারে। এটি আসলে প্রতিষ্ঠানে আসলে ডিসাইড করবে কাকে দেবে কাকে দেবে না। তো একটু জানতে চাই, আমরা জানি যে 4টি প্রতিষ্ঠানে, ফাইন্যান্স প্রতিষ্ঠানে, এনবিএফআই প্রতিষ্ঠানে প্রশাসক বসিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে 3টি লিস্টেড, এবং সেই লিস্টেড কোম্পানি 3টি আবার আজকে লেনদেন স্থগিত করা হয়েছে। এই বিষয়টি নিয়ে আসবো। তার আগে একটু জানতে চাই যে অবসানের দিকে যাচ্ছে, তাতে করে সাধারণ বিনিয়োগকারীদের যে স্বার্থ রক্ষার যে ব্যাপারটা, সেটিকে আপনি কিভাবে দেখেন? আমার মনে হয় যে হ্যাঁ, মানে মার্কেট বেসড ইকোনমিক সেন্সে যদি দেখি, যে যারা বিনিয়োগকারী অর্থাৎ জি। ইকুইটি ইনভেস্টর, তারা হলো সবচেয়ে লাস্ট ক্লেমেন্ট অফ দ্য ক্যাপিটাল। আচ্ছা। তো সকল ধরনের দায় দেনা শোধ করে তারপরে যদি কোনো প্রকার পুঁজি বাকি থাকে, সেটার জন্য সাধারণ বিনিয়োগকারী পাবে। সেক্ষেত্রে আসলে সাধারণ বিনিয়োগকারী কিছু পাওয়ার কথা না। কিন্তু এখানে একটা কথা রয়ে গেছে, সেটা হলো যে এই ধরনের কোম্পানিগুলোতে দীর্ঘদিন ধরে অডিটররা অডিট করে গিয়েছেন, বা বিভিন্ন রেগুলেটরি ইনস্টিটিউশন ছিলেন, তারা কিন্তু তাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি নিয়ে এক ধরনের সার্টিফিকেশন দিয়েছেন। সেক্ষেত্রে আমি মনে করি যে রেগুলেটরি বডিগুলোর হয়তো যদি কোনো সুযোগ থাকে যে সাধারণ বিনিয়োগকারীদের জন্য, স্পেশালি যারা ইনস্টিটিউশনাল না হলেও যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, তাদের জন্য, যেহেতু তারা অর্থনৈতিক রিপোর্ট অর্থাৎ ফাইন্যান্সিয়াল রিপোর্ট দেখেও তারা ভুল বুঝেছেন, কিছুটা তাদের ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকিং এও ভুল ছিল। তো সেই ক্ষেত্রে তাদের যদি একটা বিনিয়োগের কম্পেনসেশনের সুযোগ থাকে, আমার মনে হয় যে রেগুলেটর এটা খতিয়ে দেখতে পারে। না, সেটা অবশ্যই। কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের হাত ধরে কিন্তু প্রতিষ্ঠানগুলো বড় হয়, কিন্তু তাদেরকেই আসলে লাস্ট পর্যন্ত যে মানে ভুক্তভোগী তাদেরকেই হতে হচ্ছে। এটা খুবই দুঃখজনক। আমরা কয়েকটি ব্যাংকের ক্ষেত্রেও সেটি দেখলাম। তো আজকে আমরা দেখলাম যে বন্ধ হতে যাওয়া 3টি আর্থিক প্রতিষ্ঠান লেনদেন স্থগিত করা হয়েছে, এবং 1 মাসের মধ্যে আমরা দেখলাম এই কোম্পানিগুলোর কোনোটির দর কিন্তু প্রায় 150% মতো বৃদ্ধি পেয়েছে। 1 মাসে 100% একটা বৃদ্ধি পেয়েছে, আরেকটি কোম্পানি 92% মতো বৃদ্ধি পেয়েছে। এই যে বৃদ্ধিটা, এটিকে আপনি কিভাবে দেখছেন? এটা নিয়ে কিন্তু আসলে পুঁজিবাজারে অনেক ধরনের কাজ চলছে, এবং ক্ষুদ্র বিনিয়োগকারীরা হয়তো মনে করেন যে স্বল্প মেয়াদে বিনিয়োগ করে লাভ করতে পারলেই থেকে যায়, বাট আসলে জিনিসটা অনেকটা মিউজিক্যাল চেয়ার গেমের মতো। আচ্ছা। তো গত 1 মাস ধরে আসলে পুঁজিবাজারে কিন্তু ইন্ডেক্সের যে প্রবৃদ্ধিটা ছিল, সেটা কিছুটা স্থবির হয়ে গেছে, এবং ইন্ডেক্সের প্রবৃদ্ধিটা স্থবির হয়ে গেলে বাট বাজারে যদি লিকুইডিটি থেকে থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে একদল সুযোগ সন্ধানী বিনিয়োগকারী, হয়তো লার্জ ইনভেস্টররা হতে পারেন, তারা কিন্তু দেখা যায় যে ইলিকুইড এবং স্মল ক্যাপ শেয়ার নিয়ে এক ধরনের পাম্প এন্ড ডাম্প স্কিম ক্রিয়েট করেন, এবং এটাতে কিন্তু আমাদের পুঁজিবাজার যেহেতু রিটেল নির্ভর, 80 থেকে 90% ক্ষুদ্র বিনিয়োগকারীদের ট্রানজাকশনে পরিচালিত হয়, তারা কিন্তু দেখা যাচ্ছে যে এই যে শেয়ার প্রাইসের মুভমেন্ট, এটা দেখে আকৃষ্ট হয়ে বিনিয়োগ করে বসেন, এবং বিনিয়োগ করে বসার পরে দিন শেষে তো কোম্পানিটার ফান্ডামেন্টাল বলে কিছু থাকে না। ওই বড় বিনিয়োগকারীরা অনেক সময় বেরিয়ে যায়, অনেকে বেরোতে পারেন, অনেকে বেরোতে পারেন না, কিন্তু দিন শেষে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। সেই জন্যই আসলে বাজারে দাবি উঠেছে যে যে কোম্পানিগুলোর ফ্যাক্টরি বন্ধ, বা যে কোম্পানিগুলোর পুঁজিবাজারে কার্যক্রম নেই, বা
ব্যবসায়িক কার্যক্রম নেই, তাদের লিস্টিং কি করা উচিত বা তাদেরকে ডিফারেন্ট একটা ক্যাটাগরির মধ্যে ফেলে দিয়ে যাতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বিনিয়োগ করার সময় অ্যাটলিস্ট এই ব্যাপারগুলো অ্যাওয়্যার থাকে এবং তাদের লিকুইডিটি দেখেই যাতে শেয়ারগুলো কিনতে ঝাঁপিয়ে না পড়েন, সেটার জন্য একটা কাজ চলছে। তো আমার মনে হয় যে এটা একটা স্টেপস নেওয়া দরকার যাতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা এটাতে বারবার ক্ষতিগ্রস্ত না হয়। আচ্ছা 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 সেটি। এবং আমরা দেখলাম যে আগে 34টি কোম্পানি বন্ধ কোম্পানি তালিকায় ছিল, সেখানে আরও একটি যোগ হয়েছে এস আলম, অর্থাৎ 35টি বন্ধ কোম্পানি ডিএসসি বলছেন। আর আপনি এনবিএফআই নিয়ে বলছিলেন, আমরা 1 মাসের হিসাব দিচ্ছিলাম, কিন্তু আমরা 6-7 মাস আগে আমরা দেখেছিলাম পেনি স্টক হয়ে গেছিলো শেয়ারগুলো, সেখান থেকে কিন্তু 3-4 গুণ বৃদ্ধি পেয়েছিল শেয়ারগুলো। তো এই বিষয়গুলো একটু আসলে দেখা উচিত। একদম শেষের দিকে একটু জানতে চাইবো যে বেসরকারি পর্যায়ে ঋণ প্রবৃদ্ধি কিন্তু একদম সর্বনিম্ন পর্যায়ে এই মুহূর্তে বলা যায়। ব্যাংকের তারল্য কিন্তু বেশ অনেকখানি, 3.5 লাখ টাকার উপরে তারল্য। তো অর্থনৈতিক অবস্থা একটু খারাপ, একটু চাপে আছে। তো তারপরেও পুঁজিবাজার কিন্তু আমাদের রিটেল বেস, যেটা আপনি বলছিলেন 1100-1200 কোটি টাকার আশেপাশে লেনদেন হচ্ছে, গড় লেনদেন। তো আমরা কি একটু বলতে পারি বিনিয়োগ কম কিন্তু পুঁজিবাজারে বিনিয়োগ আসছে, কিভাবে দেখেন আসলে বিষয়টিকে ছোট করে? এটা এটা আসলে ব্যাখ্যা করতে হবে বেসিক স্পেকুলেটিভ নেচার দিয়ে। আচ্ছা, যে আপনি যদি দেখেন যে আমাদের মার্কেটে বিনিয়োগের একটা বড় অংশ ক্ষুদ্র বিনিয়োগকারী থেকে আসে এবং এসএমই সেক্টর, যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ এখন প্রায় 4% নেমে এসেছে। এটা আসলে রিয়েল টার্মসে যদি আমরা ইনফ্লেশন বাদ দিই, এটা নেগেটিভ এর ঘরে। এটার ফলে যেটা হচ্ছে যে এসএমই সেক্টরে যে ব্যবসায়ীরা আছেন, যে বিনিয়োগকারীরা আছেন, ছোট ছোট ব্যবসায়ীরা আছেন, তারা হয়তো দেখছেন যে তাদের যে মূল ব্যবসা সেটাতে কোনো গতি নেই, প্রবৃদ্ধি নেই। সেক্ষেত্রে হয়তো তারা কোনো ফাইন্যান্সিং বা জমি বিক্রির টাকা বা কোনো লিকুইডিটি যদি আসে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে প্রাইমারিলি ফোকাস হিসেবে স্টক মার্কেটে টাকাটা থাকবে। আর গভর্নমেন্টও কিন্তু চেষ্টা করছে যে বেসরকারি খাতের প্রবৃদ্ধিটা যাতে একটু, ঋণের প্রবৃদ্ধিটা বাড়ে, সেজন্য কিন্তু তারা রিজার্ভ মানি সাপ্লাই বেরিয়েছে, ব্রড মানি এটা বাড়ানোর চেষ্টা করছে, ব্যাংকিং সেক্টরে টাকা সাপ্লাই দিচ্ছে। তো এই টাকাটা সাপ্লাই আসলে কিন্তু প্রাথমিকভাবে টাকাটা কিন্তু আসে আসলে আপনার পুঁজিবাজার এবং রিয়েল এস্টেটে অনেক সময় কিছু অংশ ঢুকে, তারপরে গিয়ে এটা ম্যানুফ্যাকচারিং এ গিয়ে ট্রিকল ডাউন করে, বাট সেটা একটু সময় লাগে। তো সেটার পসিবল ইম্প্যাক্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাজারে তারল্য প্রবাহ এবং টার্নওভার লেভেলটা বেশ বেড়েছে। সেটাই আমরা করোনার সময় দেখেছিলাম, অন্য বিজনেস একটু মন্দা থাকলেও শেয়ার বাজারটা ভালো হচ্ছিল। তো যাই হোক, আসলে সকল নীতি নির্ধারণ পর্যায় থেকে আসলে বাজারের জন্য ভালো গতিশীল বাজার করতে যা প্রয়োজন সেরকম উদ্যোগ নেওয়া হবে, সেই প্রত্যাশা আমরা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম CWT অ্যাসেট ম্যানেজমেন্টের CEO তারেক ইব্রাহিমের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরে।